তারপর দেখো, গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে, গল্পটা মনে পড়লেই হাসি পেত। তাহলে গুরু নানকের এই হাত দিয়ে মানে পাথরের চাঙড় থামানোর গল্পটা যখনই তার মনে পড়তো ছেলেটির, তখনই মনে মনে হাসি পেয়ে যেত। কারণ সে তো একেবারেই অবিশ্বাস করছে বিষয়টিকে। গল্পটা বার কয়েক গুরুদুয়ারাতেও শুনেছি। গুরুদুয়ারা, যারা শিখ ধর্মের মানুষ, তাদের যে তোমার ধর্মস্থান, সেটাকে বলে গুরুদুয়ারা। বুঝতে পেরেছ? মানে মানে অর্থাৎ শিখ ধর্মের মানুষদের উপাসনার জায়গা। তো সেই গুরুদুয়ারাতেও মাঝে মাঝেই এরা যায়। যেমন তোমার খ্রিস্টানরা রবিবারে রবিবারে তোমার গির্জায় যায়, হিন্দুদের ক্ষেত্রে মন্দিরে, মুসলিমদের ক্ষেত্রে মসজিদে, সেরকম গুরুদুয়ারাতে শিখ ধর্মের মানুষেরা যায়। সেখানেও তোমার গুরু নানকের কথা বা তার আরও সব উত্তরসূরিদের কথা, তাদের কাহিনী শোনানো হয়। সেখানেও এই গল্পটি কিন্তু শোনানো হয়েছে। কিন্তু এই ব্যাপারটাতে সব সময়ই মাথা বাঁকিয়েছি। মানে এটা সে কোনো মতেই মন থেকে মেনে নিতে পারেনি যে এটা অসম্ভব, এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, স্কুলেও পর্যন্ত শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তাহলে মাস্টারমশাইয়ের সঙ্গেও কিন্তু ছেলেটি একই বিষয় নিয়ে তর্ক জুড়েছিল। কিন্তু মাস্টারমশাইয়ের কথা তো আসলে ছাত্রকে মেনে নিতেই হয়। তিনি গম্ভীর স্বরে বললেন যে যারা পারে তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। হুম তো ছাত্র আর কিভাবে তর্ক করে, থেমে গেছে সে। তবু বিশ্বাস হলো না, পাথরের চাঙড় কেউ থামাতে পারে। আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে শাঁকা হয়েছে। অর্থাৎ দেখো, ছেলেটি তাহলে, ছেলেটির মনের মধ্যে এই ধারণা একেবারে দৃঢ়ভাবে গেঁথে আছে যে গুরু নানকের অন্য সব কাহিনী হয়তো ঠিক হতে পারে, কিন্তু এটা একেবারেই গাঁজাখুরি একটা গল্প। বেশ, তারপরে ঘটনাটা, মানে এই গল্প শোনা, মায়ের কাছে গল্প শোনার প্রসঙ্গ শেষ হয়ে গেছে। এই একই গল্প সে গুরুদুয়ারাতেও শুনেছে, স্কুলেও শুনেছে, যেখানেই শুনেছে তর্ক করেছে, কিন্তু সেই তর্কের ফল কিছু হয়নি। এবার দেখো, কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে শাঁকা হয়েছে। শাঁকা কি? শাঁকা কি জিনিস জানতে হবে। দেখো, আমরা হিন্দু ধর্মে যেরকম অনেক ক্ষেত্রে ব্রত, উপবাস, ইসলামের ক্ষেত্রে যেমন তোমার রমজান মাসে তোমার কি করে যেন উপবাস পালন করা হয়। হুম তো সে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সেই রকমই তোমার শাখাও এরকম তোমার শিখ ধর্মের মানুষের কাছে খুব একটা গ্রেট বা খুব মহৎ একটা বিষয়। কি বিষয়? না কোনো মানে কোনো ন্যায় বিচার বা অধিকারের জন্য, কোনো অধিকার আদায় করার জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে যখন মৃত্যুবরণের ঘটনা ঘটে, তখন তাকে বলা হয় শাঁকা। বুঝতে পেরেছ? তো এই শাঁকার ব্যাপারটা আগে তোমার যখন আমরা ইংরেজ শাসিত ভারতবর্ষে প্রায়ই এরকম পাঞ্জাব প্রদেশে শাঁকা হতো। হুম তো পাঞ্জাবিরা আসলে খুব মাথা উঁচু জাত। বুঝতে পারলে? ইংরেজদের শাসন তারা অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারেনি, সেই আমাদের বাংলাতেও পারেনি। সেই কারণে দেখবে যত তোমার স্বাধীনতা আন্দোলনের যে শহীদরা, বেশিরভাগ হয় বাঙালি, না হলে পাঞ্জাবি। এই যে তোমার কি যেন নাম, নামটা ভুলে যাচ্ছি। তো হ্যাঁ, নামটা না মনে করতে পারলে না, আমি ভগৎ সিং এর নামটা মনে পড়ছিল না। ইনিও পাঞ্জাবি ছিলেন। আরও অনেকেই আছেন, যাই হোক। তো এই পাঞ্জাবিরা কিন্তু বড্ড তোমার আত্মসম্মান বোধ এদের মধ্যে যথেষ্ট প্রবল, এবং সেই কারণেই মাঝে মাঝে এরকম সাকার ঘটনা ঘটতো, অর্থাৎ মহৎ কোনো উদ্দেশ্যে আত্মদানের ঘটনা ঘটতো। শিখদের ইতিহাসে এরকমই অনেক শাখা রয়েছে, যেমন তোমার জালিয়ানওয়ালাবাগের শাখা। তারপরে তোমার 1921 খ্রিস্টাব্দে নানকানা সাহিবের শাখা, 1922 খ্রিস্টাব্দে পাঞ্জা সাহেবের শাখা, এই সমস্ত। তো এই সমস্ত শাখাতেই কিন্তু বহু নিরীহ মানুষ, বিশেষত যারা ধর্মপ্রাণ তোমার শিখ, তারা তোমার প্রাণ হারিয়েছেন। তো যাই হোক, কিছুদিন পর ছেলেটি শুনলো যে পাঞ্জা সাহেবের শাঁকা হয়েছে, তার মানে অনেকেই একসঙ্গে মৃত্যুবরণ করেছে। সেকালে ঘন ঘন শাঁকা হতো।
সেকালে ঘন ঘন শাখা হতো, মানে এরকম মাঝে মাঝেই যখন ইংরেজ রাজত্বকাল, যেটা আগেই বললাম যে ইংরেজ রাজত্বকালে পাঞ্জাবিরা মাঝে মাঝে এইভাবে প্রাণ দিত। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, তার মানে কোনো তাদেরই ধর্মের কোনো মানুষ আত্মদান করেছেন। তো তখন তাদের জাতির অন্য মানুষেরা বেশ ভালোভাবে থাকবে, চব্যচস্য লেজ্জ পেয়েও খাবে, সেরকমটা হয় না। তারা তখন বাড়ি মানে রান্না খাওয়া বন্ধ রাখে, রাতে মেঝেতে শুতে হবে। তবে শাকা আসলে কি তখন জানতাম না। হুম এবং তখন ওই ধর্মের মানুষেরা সবাই অনেক কৃচ্ছ সাধন করতো। কৃচ্ছ সাধন মানে আত্মত্যাগ, বা তোমার বিলাস ব্যসন ত্যাগ করে অত্যন্ত সাধারণভাবে শুধু প্রাণটুকু বজায় রাখার জন্য যেটুকু খাওয়া সেটুকু খেত, এরকম তোমার শোয়া মাটিতে। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। দেখো, যে সময়ের ঘটনাটা বলছে সেই সময় শাকার কথা শুনে সেই অঞ্চলে ওই পাঞ্জা সাহেবের শাকা হয়েছে 1922 খ্রিস্টাব্দে। তো সেই সময়কার কথা, পাঞ্জা সাহেবের শাকাতে শাকার কথা শুনেই তার মা এবং ছোট বোন ছেলেটিকে নিয়ে তার মা রওনা দিয়েছে। সারা রাত ধরে মা কেঁদেছিল, কারণ এত মানুষের এরকম মৃত্যু তাকে একবারে নাড়িয়ে দিয়েছিল। যদিও ছেলেটি কিন্তু ছোট ছেলে, তো তখন শাকা বিষয়টা কি এটা তার একেবারে সম্যকভাবে জানা ছিল না। পাঞ্জা সাহেবে পৌঁছানোর পর একটা আশ্চর্য ঘটনার কথা তারা জানতে পেরেছে। সেই ঘটনাটি আমরা জানি। দেখো, এরপর ওই পাঞ্জা সাহেবে পৌঁছে মায়ের বান্ধবীর কাছে শাকার একটি আশ্চর্য ঘটনার কথা, যেটা ওই ছেলেটা জেনেছিল, সেই ঘটনাটি এবার আমাদের রয়েছে। কেন সেখানে শাকা হয়েছিল, পাঞ্জা সাহেবে কেন শাকা হয়েছিল? পাঞ্জা সাহেবের শাকা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা, এবং এটা 1922 খ্রিস্টাব্দে ঘটেছিল। দেখো, এখানে কিন্তু ঠিক কী ঘটনার জন্য তোমার বা যে ঐতিহাসিক ঘটনাটার জন্য হয়েছিল সেটাকে সেইভাবেই গল্পে উল্লেখ করা নেই। তবে আমরা একটু অনুসন্ধান করে জেনেছি যে গুরু কা বাগ বলে একটি গুরুদুয়ারা ছিল। গুরু কা বাগ গুরুদুয়ারা। আর গুরুদুয়ারাতে তোমরা জানো যে প্রতি পূর্ণিমায় বা তোমাদের ওদের বিশেষ পবিত্র দিনে বিনা পয়সায় যতজন লোক যায় সবাইকে খাওয়ানো হয়। অমৃতসরে তোমরা যারা গেছো তারা জানো, বা এমনি কথাতেই জানো যে তোমার এমনি যত দর্শনার্থী যায় সবাইকেই তারা কিন্তু রুটি, ডাল, পায়েস ইত্যাদি সমস্ত খাওয়ায়। সব সময় সেখানে লঙ্গর চলে, এবং অত্যন্ত বড় বা ধনী বাড়ির ছেলেরা, মহিলারা তারা সেখানে মানে শ্রম দেয়, এবং সেই শ্রম দেওয়াটাকে মনে করে অত্যন্ত তোমার পুণ্যের কাজ। যাই হোক, তো গুরুদুয়ারাতে এরকম খাওয়ানো টাওয়ানো হয়। তার জন্য তাহলে রান্নার জন্য কাঠ লাগবে, তো পাশের একটি জঙ্গল থেকে কাঠ মানে তারা কেটেছিল। কিন্তু সেটা ইংরেজ আমল, ইংরেজদের তো অরণ্য আইন আছে, সুতরাং সেই আইন বলে তারা তখন সেটাতে বাধা দেয়। তো এরকম ধর্মীয় বিষয়ে বাধা দেওয়াতে লোকজন ক্ষেপে যায়, এবং লোকজন ক্ষেপে যাওয়াতে তা একটা সমাবেশ করে বা একটা জমায়েত করে। সেই জমায়েত ইংরেজ বিরোধী মনে করে ফিরিঙ্গিরা, ফিরিঙ্গি মানে, ফিরিঙ্গি বলতে কি বোঝায়, যারা অ্যাকচুয়ালি ইউরোপীয় কিন্তু এদেশের এসে থাকছে তাদেরকে ফিরিঙ্গি বলা হয়, অর্থাৎ ইংরেজ আর কি, মূলত ইংরেজ। তো সেই ইংরেজরা গুলি চালিয়েছিল। ঘটনাটা আমি বলছি, তারপরে তোমার গল্পটা পড়ছি। তো সেই গুলি চালানোর পরে কিছুজন মারা গেছে। সাধারণ মানুষদের উপরও গুলি গুলি চলেছিল। এটা কিন্তু 1919 সালে সে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নয়, এটা ভুল করো না। হুম তো সেই নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছিল, তাতে কিছু মানুষ মারা গেছে, আর কিছুজন তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। তারপর এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরিত করা হচ্ছে। এইবার সেই যে স্থানান্তরিত করার সময় তাদেরকে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই ট্রেনটা যাবে পাঞ্জা সাহেবের উপর দিয়ে, আর সেই কয়েদিদের কোনো রকম খাবার দাবার, জল ইত্যাদি দেওয়া হয়নি। এ কথাটা পাঞ্জা সাহেবের লোকেরা শুনেছিল। পাঞ্জা সাহেবের লোকেরা এটা শুনে ঠিক করে যে যেখানে তাদের ধর্মগুরু গুরু নানক, তার শিষ্য মর্দানার
তৃষ্ণা মিটিয়েছিলেন, এমন পবিত্র জায়গার উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর দেশবাসীরা যাবে, অথচ তারা কিছু করতে পারবে না। তখন তারা একটা ডিসিশন নেয়, যে তারা ট্রেন থামাবে, যে যে করেই হোক ট্রেন থামাবে। তারপরের ঘটনাটা আমি গল্প থেকে পড়ে পড়ে বলছি, দেখো। এটাই আরেকবার পড়ে দিই। দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। তাহলে বুঝতেই পারছো, আমি যে ঘটনাটা বললাম সেটাই মানে রয়েছে। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। তাহলে দেখো, পাঞ্জা সাহেবের লোকেরা তারা বদ্ধপরিকর, একেবারে ট্রেন থামাবেই তারা। সেই কারণে তোমার তারা প্রথম কি করলো না, প্রথম নিয়ম মাফিক যেটা করা উচিত, যে স্টেশন মাস্টার তার কাছে একটা দরখাস্ত দিল, আবেদন করলো যে এখানে একবার ট্রেনটা অন্তত থামাতে হবে, ট্রেনটা থামিয়ে তাহলে ওই কয়েদিরা তারা এখন ক্ষুধার্ত, তাদেরকে একটু খাবার দেব। টেলিগ্রাম গেল, ফোন করা হলো, টেলিগ্রামও করা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। কিন্তু ফিরিঙ্গিরা, অর্থাৎ এখানে ইংরেজরাই বোঝাতে চেয়েছে আর কি, যে ট্রেন কোনোভাবেই কোথাও থামবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদে কাতর। যারা ইংরেজদের বিরুদ্ধে লড়ছে তাদেরকে তো আমরা অবশ্যই স্বাধীনতা সংগ্রামী বা দেশপ্রেমিক বলবো। তারা ক্ষুধায় কাতর একেবারে। জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। মানে নিয়ম মাফিক ট্রেন থামানোর কোনো বন্দোবস্ত হয়নি, অথচ পাঞ্জা সাহেবের লোকজনও ছেড়ে দেবে না, তারা ট্রেন থামাবেই। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাঁই করে রাখে। শহরের প্রতিটি বাড়ি থেকে শহরবাসীরা যে যার মতো পেরেছে প্রচুর খাবার দাবার একেবারে ডাঁই করে রাখা, মানে একবারে তোমার জমিয়ে রেখেছে অনেক অনেক। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? ট্রেন তো থামবে না, তারা তো আগেই জেনে গেছে যে ট্রেন থামবে না। তাহলে কি করতে হবে, কি করা উচিত? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পিছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা। বুঝতেই পারছো কি করতে চলেছে না, তোমার নিজেরা প্রাণের পরোয়া না করে ট্রেন থামানোর ব্যবস্থা করছে। মায়ের বান্ধবীর মুখ থেকে তো গল্পটা শুনছে ছেলেটি। তো রেল লাইনে আমার ছেলেপুলের বাবা, এখানে দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া আছে, আমার বলতে ওই বান্ধবীর, মায়ের বান্ধবীর স্বামীর কথা বলা হচ্ছে, মানে তার ছেলেপুলের বাবা, মানে তার স্বামীর কথা বলছেন। ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন, মানে ওই লোকটি ওই ধর্মপ্রাণ শিখ এবং তার যারা আরো সঙ্গী সাথী ছিল তারা শুয়ে পড়ল। একের পেছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা, একটা পরিবার, তার স্বামী, তারপরে তার স্ত্রী, তারপরে ছেলেরা সব এক এক করে শুয়ে পড়ল। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীর বুকের উপর দিয়ে। আমি চোখ বুজলাম, চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরুচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খাল পাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। তাহলে কি হলো বুঝতেই পারছো, যে ট্রেন এরকম অবস্থা দেখে ট্রেন থামিয়েছে, কিন্তু ট্রেন তো আর এক সামান্য জিনিস নয়, যে একটা সাইকেল নয় যে অমনি পাটাকে নামিয়ে দিলাম নিচে থেমে যাবে। ট্রেনের তো বিরাট ভরবেগ, সুতরাং ড্রাইভার হয়তো তোমার পা চেপেছে থামানোর জন্য, কিন্তু এই বিরাট ভরবেগ সম্পন্ন যে ট্রেন, সেটা মানে পুরোপুরি থামতে অনেক মানুষ তখন কাটা পড়ে গেছে। যিনি বলছিলেন, অর্থাৎ তার মায়ের বান্ধবীর, সেই বান্ধবীর স্বামী,
তার বুকের উপর দিয়ে চাকা চলে গেছে। কোনো রকমে রক্ষা পেয়েছেন মায়ের বান্ধবী, মানে মায়ের বান্ধবীর একেবারে মাথার কাছে এসে ট্রেনটা থেমেছে। তারপর ট্রেনটা পিছোতে শুরু করেছে, আর পিছোতে গিয়ে লাশগুলো আরও কেটে দুমড়ে মুচড়ে একেবারে শেষ হয়ে গেল। আর পাশেই একটা সেতু ছিল, খাল আছে, সেই সেতুটার দিকে একেবারে রক্তের স্রোত বয়ে চলেছে। তাহলে দেখো পাঞ্জাবিরা, মানে শিখ ধর্মের মানুষেরা কতটা ডেডিকেটেড, কতটা আত্মত্যাগ করতে পারে কিছু মানুষকে ক্ষুধার জ্বালা থেকে রক্ষা করতে। যারা মহান মানুষ, দেশপ্রেমিক, তাদেরকে ক্ষুধার্ত তারা দেখতে পারবে না। বিশেষ করে ধর্ম তাদের কাছে একটা বড় ব্যাপার, যে জায়গায় মানে তাদের ধর্মগুরু তার শিষ্যের তেষ্টা মিটিয়েছিলেন, এমন পবিত্র জায়গায় তারা কোনোভাবেই তোমার এইভাবে ক্ষুধার্ত মানুষদের নিয়ে যেতে দেবে না। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। কে বসে আছে অবাক বিহ্বল ভাবে? বিহ্বল মানে কি? মানে একটা আবেগে ভাষা, কিছু কি করব ঠিক করতে না পারা, মনের মধ্যে একটা আবেগের স্রোত বয়ে চলেছে এরকম। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। মানুষের এমন আত্মদানের কথা শুনে, এমন শহীদ হওয়ার কথা শুনে মনের মধ্যে এমন তোলপাড় যে খিদে তেষ্টার কথা ভুলে গেছে সেই ছোট ছেলেটিও। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। তারপর আবার সেই দিনই তারা ফিরছে। সন্ধ্যাবেলা মা, তার ছেলেটির মা তারই ছোট বোনকে পাঞ্জা সাহেবের সেই অলৌকিক গল্পটি শোনাচ্ছিল, গুরু নানকের সেই অলৌকিকত্বের কাহিনী। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্ধারীর কাছে পাঠিয়েছিলেন, বলিকান্ধারী কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়, মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? কে বলছে? ওই ছেলেটির বা গল্পকথকের ছোট বোন। মা সেই একই গল্প শুনিয়েছে তাকেও। সেও কিন্তু তার দাদার মতোই একইভাবে তোমার মায়ের কথার প্রতিবাদ জানিয়েছে যে এটা কখনো সম্ভব নয়। অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। আসলে ছেলেটি তখন বুঝতে পেরেছে যে মানুষের ক্ষমতা কত বড়, মানুষের আত্মদানের শক্তি কি বিরাট হতে পারে। সেই কারণে গুরু নানকের মধ্যেও হয়তো সেই অসম্ভব শক্তি তৈরি হয়েছিল। যেমন তোমার নিজেকে বাঁচানোর জন্য, সেরকমই তার সঙ্গী সাথী সকলকে বাঁচানোর জন্য তিনি পাথরের চাই থামিয়ে দিতে পেরেছিলেন। আমার চোখে জল কেন? না, সে তখন বিশ্বাস করেছে সবকিছু। মানুষের এই যে মহত্ব, অন্যের জন্য নিজের জীবন দান করা, এই মহত্ব তাকে একেবারে আবেগে ভাসিয়ে নিয়েছে, তাই তার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। তার মানে এই যে ছেলেটি আজ চোখের জল ফেলছে, সেই চোখের জল কাদের জন্য? সেই সব অগণিত ধর্মভীরু এবং অত্যন্ত মহৎ প্রাণ মানুষের জন্য। বুঝতে পেরেছ?